সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। দর্শক, ব্যারিস্টার লিন টাউনলি দীর্ঘ অনেক বছরের, প্রায় 25 বছরের এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার, ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট। উনি আপনার বিগত জীবনে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, যেটাকে সিপিএস বলে, তাদের সিনিয়র ক্রাউন প্রসিকিউটর হিসাবে কাজ করেছিলেন। উনি অ্যাডভোকেসি ম্যানেজার হিসাবে কাজ করেছিলেন সিপিএসের জন্য, এবং উনি লন্ডন ইউনিভার্সিটিতে যারা ব্যারিস্টারি পড়াশোনা করে, যেটাকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স বলা হয়, বিপিটিসি, ওদেরকে পড়ান ইউনিভার্সিটিতে। উনি ল, ক্রিমিনাল ল এর টিচার, এবং ওনার আরও পরিচয় হলো উনি ইউকে উইমেন ব্যারিস্টার অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন, প্রেসিডেন্ট আপনার অ্যাসোসিয়েশনের। সার্চ ওয়ারেন্টস অ্যান্ড রেইডস। অনেকে বলে কি, আজম সাহেব আমার প্রেমিসেস সার্চ করতে আসছে পুলিশ এবং রেইড করেছে আমার প্রেমিসেস, মানে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসছে, সার্চ করছে এবং আমার প্রেমিসেস রেইড করে তারা অনেক জিনিসপত্র তারা নিয়ে গেছে। An investigating authority may apply for a search warrant, usually under the Police and Criminal Evidence Act 1984, if it has reasonable grounds to suspect that an offence has been committed and that there may be material in the premises that could assist in an investigation. যে আন্ডার দ্য পুলিশ অ্যান্ড ক্রিমিনাল এভিডেন্স অ্যাক্ট 1984, এই আইনের আওতায়, এই আইনের মানে আন্ডারে আপনার বিভিন্ন প্রভিশন আছে যে পুলিশ ইনভেস্টিগেটিং অথরিটি যারা আছে, তারা একটা ব্যবসা প্রতিষ্ঠানে বা কারো ঘরে বা যে কোনো একটা কাজের জায়গায় কারো জায়গা রেইড করতে পারে। তারা যদি সাসপেক্ট করে যে একটা অফেন্স ঘটেছে এবং ওই প্রেমিসেসটা যদি সার্চ করে, সেখান থেকে অনেক ম্যাটেরিয়াল পাবে পুলিশ, যেগুলো পুলিশের ইনভেস্টিগেশনের জন্য সহায়ক হবে। যে অফেন্সটা ঘটেছে, ওই অফেন্সের জন্য যে ইনভেস্টিগেশন হচ্ছে, সেই ইনভেস্টিগেশনের জন্য হেল্পফুল হবে তারা যদি ওই প্রেমিসেসটা সার্চ করে এবং ম্যাটেরিয়ালগুলো যদি ওখান থেকে বের করে। Faced with such a prospect, a person needs a legal defense team capable of challenging the investigators, either by reference to procedural rules regarding an application for the warrant or to the actual conduct of the search. যে আপনার এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে যদি রেইড করে ওয়ারেন্ট নিয়ে চলে আসে পুলিশ, আপনার এমন এক্সপেরিয়েন্সড সলিসিটর এনগেজ করতে হবে যাদের এক্সপেরিয়েন্স আছে, যারা জানে যে পুলিশে যে ওয়ারেন্ট ইস্যু করেছে তারা প্রসিজারাল রুলগুলো যেগুলো আছে সব ফলো করে অ্যাপ্লিকেশন করছে কিনা, সব মানে প্রসিজারাল রুলগুলো ফলো করেছে কিনা, এবং তারপর তারা যে রেইড করেছে, রেইড করার সময় যে যে বিভিন্ন আপনার প্রভিশনগুলো, আইনের যে বিভিন্ন গাইডেন্স আছে, ওগুলো সব ফলো করেছে কিনা, যারা এগুলো সবগুলো আপনার বিশ্লেষণ করে দেখবে। Dealing with the aftermath of a raid is just as important as establishing a team to deal with all aspects of the criminal investigation. যে আপনার রেইড করার পরে যে জিনিসগুলো নিয়ে যাবে, সেগুলো লয়ারকে অ্যানালাইজ করতে হবে যে কি কি এভিডেন্স নিয়ে গেছে, এবং তখন থেকে আপনার শুরু থেকে আপনার লিগ্যাল টিম, স্পেশালিস্ট লিগ্যাল অ্যাডভাইস আপনাকে সিক করতে হবে, যে আপনার থ্রু আউট দ্য প্রসিডিংস আপনাকে হেল্প করবে। কারণ রেইড করার পরে তো ক্রিমিনাল ইনভেস্টিগেশন শুরু হবে, ইন্টারভিউ করবে, অ্যারেস্ট করবে। সুতরাং ওই টিম যাকে এনগেজ করবেন তারা যেন সবগুলো ফলো করতে পারে সেই পয়েন্ট থেকে। This team must analyze the evidence taken during the raid and examine the strength of the case against the company. যে আপনার লিগ্যাল টিম শুরু থেকে আপনাকে এনগেজ করতে হবে, তারা অ্যানালাইজ করবে পুলিশ যে জিনিসপত্র ম্যাটেরিয়ালস নিয়ে গেছে সেগুলো আপনার কতটুক মানে আপনার এগেনস্টে যেতে পারে, আপনার এগেনস্টে
কেসটা কত স্ট্রং, এগুলো সবগুলো আপনার সলিসিটর অ্যানালাইজ করবে, যে এক্সামিন দ্য স্ট্রেংথ অফ দ্য কেস অ্যাগেনস্ট ইউ, এবং অথবা আপনার কোম্পানির অ্যাগেনস্টে, এগুলো সবগুলো তারা আপনার বিচার বিশ্লেষণ করে দেখবে। The steps taken immediately after a raid are vital. Only awareness of the law in this field can determine what steps should be taken. What steps should be taken is important. যে আপনার এটা যারা আইন জানা আছে শুধু তারাই এই স্টেপগুলো নিতে পারবে। রেড করার পরে অনেক জিনিসপত্র নিয়ে গেছে, তাহলে লয়ারকে অনেকগুলো মানে আপনার স্টেপ ওই পয়েন্ট থেকে নিতে হবে, এবং এগুলো যদি আইন যদি জানা না থাকে, এক্সপেরিয়েন্সড স্পেশালিস্ট লয়ার যদি না হয়, দেন দে উইল নট বি এবল টু অ্যাসিস্ট ইউ। ফ্রিজিং অর্ডার, রেস্ট্রেইন্ট অর্ডার, এটা কি? এটা হলো আন্ডার দ্য 2002 Proceeds of Crime Act, investigating authorities can apply to restrain companies or an individual's assets if they believe the assets are the proceeds of criminality. যে একটা আপনার পুলিশ অথবা যে কোনো ইনভেস্টিগেটিং অথরিটি একটা আপনার রেস্ট্রেইন্ট অর্ডার, ফ্রিজিং অর্ডার নিতে পারে, তারা যদি মনে করে কি যে অ্যাসেটগুলো আছে, ওই অ্যাসেটগুলো বা ওই প্রপার্টিগুলো হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে আসছে, তখন তারা ওগুলোকে রেস্ট্রেইন করার জন্য, ওগুলোকে স্টপ করার জন্য যেন হ্যান্ডেল করতে না পারেন, যেগুলো নাড়াচাড়া করতে না পারেন, এটা ফ্রিজিং অর্ডার তারা নিতে পারে। As this can happen at any stage of an investigation, anyone facing such a prospect should seek legal assistance the moment they believe this is a possibility. যখনই আপনার এটা ফ্রিজিং অর্ডার, রেস্ট্রেইন্ট অর্ডার কিন্তু পুলিশ যে কোনো সময় নিতে পারে, যখনই আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে ইন্টারভিউর জন্য নিবে, ইন্টারভিউর পরেও তারা রেস্ট্রেইনিং অর্ডারটা নিয়ে নিতে পারে, অথবা ইভেন আপনাকে অ্যারেস্ট করার আগে, ইন্টারভিউর আগে ওই রেস্ট্রেইন অর্ডারটা পুলিশ নিতে পারে। তারা যদি মনে করে কি ডিলে করলে এটা তাদের জন্য ওই মানে প্রপার্টি যেগুলো আছে, ওই ম্যাটেরিয়াল যেগুলো আছে, ওগুলো রেস্ট্রেইনিং অর্ডার না নিলে হয়তো ওই ব্যক্তি ওগুলো নাড়াচাড়া করবে, সরাইয়ে ফেলবে বা ওগুলা মুভ করে ফেলবে। সুতরাং স্টপ করার জন্য কোনো মুভমেন্ট, যে প্রপার্টি, অ্যাসেটস বা ব্যাংকের মধ্যে পয়সা থাকলে ওগুলোর উপরে একটা তারা রেস্ট্রেইন্ট অর্ডার, ফ্রিজিং অর্ডার বের করে নিবে। Restraint orders can be crippling if not dealt with properly. You need a specialist solicitor who has a great deal of experience and expertise in dealing with those orders and have successfully discharged and varied them to enable clients to continue with their business while having sufficient money for their living expenses. যখনই পুলিশ আপনার রেস্ট্রেইন্ট অর্ডারগুলো নিবে, তার মানে সব কিছুর মধ্যে একটা মরেটোরিয়াম চলে আসবে, যে আপনার ব্যবসা বাণিজ্য, সম্পদ, ব্যাংকের পয়সা কোনো কিছু কোনো জায়গায় নাড়াচাড়া করা যাবে না। সুতরাং ইট বিকামস সর্ট অফ ভেরি ডিফিকাল্ট টাইম ফর দ্য ইন্ডিভিজুয়াল অর ফর দ্য কোম্পানি। সুতরাং আপনার যারা এক্সপেরিয়েন্সড সলিসিটার, তারা প্রম্পটলি সবগুলো অ্যানালাইজ করবে, কনসিডার করবে, কোর্টের মধ্যে দরখাস্ত করবে, যেন আপনার ব্যবসার উপর যেন আপনার আঘাত না আসে, বড় ধরনের ব্যবসা যেন ডে টু ডে রানিং অফ দ্য বিজনেসটা যেন কন্টিনিউ করতে পারে। সুতরাং কোর্টের থেকে অর্ডার নেবার চেষ্টা করবে যে এই রেস্ট্রেইন অর্ডারটাকে ভ্যারি করা দরকার, কিছু কিছু চেঞ্জ করা দরকার, সে যেন তার ব্যবসা ডে টু ডে রানিং করতে পারে, এবং তার যে ডে টু ডে লিভিংয়ের জন্য যে এক্সপেন্স যেগুলো আছে সেগুলো যেন সে উঠাতে পারে ব্যাংকের থেকে, ওইগুলো কোর্টে দরখাস্ত করতে হবে, এবং কোর্টে রেস্ট্রেইন্ট অর্ডারকে ভ্যারি করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এগুলো এক্সপেরিয়েন্সড লয়ার ছাড়া আপনি এগুলা সম্ভব না। সো ইউ নিড এ স্পেশালিস্ট লয়ার if you are charged with fraud, facing trial for fraud, or যদি রেস্ট্রেইনিং অর্ডার যদি পুলিশ নিয়ে আসে, you need the specialist solicitor যারা আপনার ওগুলা সবগুলো কনসিডার করে দেখবে, আপনার ইনস্ট্রাকশন নিবে, এবং দরকার হলে কোর্টে দরখাস্ত করবে ওই অর্ডারটাকে ভ্যারি করার জন্য।
এবং দরকার হলে ডিসচার্জ করার জন্য। I will go back to my colleague Barrister Lynn Townley to talk on money laundering. Yes, I'll just I'll finish the principal money laundering offences. If someone is charged or convicted of money laundering, then obviously it can lead to a restraint order over assets and eventually can lead to confiscation proceedings. If there's illegal findings in relation to the property having come from unlawful conduct or criminal lifestyle findings. So potentially that is something further. So not just the actual offence itself that someone has to deal with and defend through court proceedings, but to be aware further that there may be further restraint and confiscation of the assets in the long term as a result. And that can happen in relation to fraud offences or any offences under the Proceeds of Crime Act, obviously including money laundering. So that again is why specialist legal advice is required. In relation to the principal money laundering offences, there are three primary offences. They're to do with concealing, disguising, converting, transferring criminal property or removing criminal property from the jurisdiction. There's also offences of entering into or becoming concerned in an arrangement which a person knows or suspects facilitates the acquisition, retention or use of or control of criminal property on behalf of another, and then acquiring, using or possessing criminal property knowing or suspecting that the property is criminal. So it covers a wide range of behaviours of oneself or when involved with another individual or individuals. So the offences are primarily concerned with the laundering of criminal property. So as regards the punishment for the offences themselves, and obviously we need to have one eye looking at what's potentially going to happen after that as regards confiscation. The offences themselves are serious. They're triable either way, meaning that they can be tried in the Magistrates' Court or the Crown Court. More often than not, they'll be tried in the Crown Court because confiscation proceedings also can only take place in the Crown Court, not in the Magistrates' Court, unlike cash seizure, which is a procedure under civil rules in the Magistrates' Court. So confiscation is very different from what I spoke about earlier, cash seizure. And that follows on following a charge in a trial in relation to the primary criminal offences. So to prove the cash seizure in the Magistrates' Court is a civil standard. Balance of probabilities. Yes, so it's on the balance of probabilities. Yes. Yeah. Yes. So those are different procedures. Those relate just to seizure well, it's the seizure of items that have been physically seized. They have to be particular kinds of items as enumerated within the statute. So as I said before, it has to be actual physical cash or something that can be converted into cash that falls within the provisions of the statute, precious metals, works of art and so on. That's all that relates to, whereas confiscation relates to other assets. And there is a tracing that can go on, so it can be all forms of property, so not just property that can be physically seized, as can be dealt with under a cash seizure.
but this can be real property. So what real property is, a good example of real property is someone's house, for example, a house or something that is owned and registered with the land registry. It can be an example of real property, or personal property. So that might be something like jewellery or cash is an example of personal property. And heritable, meaning it's property capable of being inherited, or anything movable, but also liable to confiscation, is intangible or incorporeal property. So that's property that's illegally held, which is not necessarily something that can be seized without a legal procedure, but essentially it's much wider than the cash seizure provisions. Yeah, I think we have to go for a short break now, and then we can get back to the fraud matter. Yes. In the last segment. দর্শক আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো। আমি সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথেই থাকুন।